প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তাহলে চলেন আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হলো জারণ বিজারণ এবং কোনো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কীভাবে আমরা নির্ণয় করতে পারি, তারপরে জারক বিজারক এবং ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী সিম্পল যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোতে জারণ বিজারণ কীভাবে ঘটে। আমাদের মূল উদ্দেশ্য আসলে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন। এখন আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এটা আপনাদের অনার্স প্রথম বর্ষের পঞ্চম অধ্যায় জারণ বিজারণ অংশের মধ্যে আছে। তা আমাদের এই অনার্স প্রথম বর্ষের পঞ্চম অধ্যায় জারণ বিজারণ অংশের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে। হয়তো আমাদের এই জারণ বিজারণ চ্যাপ্টারটা শেষ করতে 2টা ক্লাস অথবা 3টা ক্লাস লাগতে পারে। এছাড়াও এটা আমাদের এসএসসি লেভেলে ছিল সপ্তম অধ্যায়, এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমাধান রসায়ন সেকেন্ড পেপারে ছিল। তো আমরা আসলে এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমাধান সাধন করতে গিয়ে আসলে এর আগে এই টপিকগুলো পড়া লাগবে এবং এগুলো আমাদের পরীক্ষায় অবশ্যই আসে। সো চলো আমরা আসলে ক্লাসটা শুরু করি। এখন আমাদের যে জারণ সংখ্যা ও যোজনী, এটা আমি বেসিক 2 ক্লাস বা বেসিক 1-2 এর মধ্যে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা ছিল। তারপর আমি আসলে একটু রিভিশন দিয়ে দিব আমরা আসলে জারণ সংখ্যা ও যোজনী কাকে বলে। জারণ সংখ্যা এবং যোজনী, আমি কিন্তু যেহেতু আমরা বেসিক ক্লাসে এটা পড়েছি এবং নোট প্রদান করা হয়েছে, আমি এখন আর সংজ্ঞাগুলো লিখবো না, আমি বলে দিব, আপনারা আমার কথা শুনে লিখতে পারবেন। তাহলে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে আসলে পার্থক্যটা কি বা এই জিনিসগুলো আসলে কি। আমি যদি আমাদের পরিচিত একটা যৌগের নাম বলি, আমি এই জায়গায় লিখলাম সোডিয়াম ক্লোরাইড। এখন আপনারা আমাকে বলেন তো এই জায়গায় সোডিয়ামের জারণ মান কত? আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম ক্ষার ধাতু সমূহের জারণ মান +1, মৃৎকার ধাতু সমূহের জারণ মান -1। এটা আমরা বেসিক 1 ক্লাসে মুখস্থ করেছিলাম। তাইলে আমরা কি বুঝলাম? সোডিয়ামের জারণ মান এই জায়গায় আসলে জারণ সংখ্যা যদি বা জারণ মান আমরা বলতে চাই সেটি হলো +1, ক্লোরিনের জারণ মান যদি আমরা বলতে চাই সেটি হলো -1। এখন আসেন যোজনী, আমি যদি বলি সোডিয়ামের যোজনী কত 1 এবং ক্লোরিনের যোজনী কত হবে? ক্লোরিনের যোজনী হবে 1। আমরা কেন যে সোডিয়াম 281 সে একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক বিন্যাস লাভ করে, আর ক্লোরিন 287 ছিল সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, এই জন্য তার যোজনী 1। আমরা বলছিলাম আসলে এই যে প্লাস মাইনাসের ছাড়া যে সংখ্যাটা এটাই আসলে যোজনী। আমি আর একটা এক্সাম্পল দিই, তাইলে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইড, স্যার এটা আমাদের মুখস্থর মধ্যেই পড়ে যাচ্ছে। তো আমরা জানি ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপ, তার জারণ মান +2, অক্সিজেন 16 নম্বর গ্রুপ, অক্সিজেনের জারণ মানটা আমাদের মুখস্থ ছিল -2। বেসিক ক্লাসে সবগুলো ক্লিয়ার করা আছে। এখন আসেন তো আমি যদি বলি যে ম্যাগনেসিয়ামের যোজনী কত, আপনার উত্তর হবে 2, অক্সিজেনের যোজনী কত, আপনার উত্তর হবে 2। কিন্তু আমি যখন এটা বলবো জারণ মান কত হবে, তা আপনি বলবেন +2, অক্সিজেনের জারণ মান কত হবে -2। অর্থাৎ প্লাস মাইনাস সহ যদি সংখ্যাটা বলি তখন সেটা হয়ে যাচ্ছে আমার জারণ মান বা জারণ সংখ্যা, আর শুধু সংখ্যাটা বললে হয়ে যাচ্ছে কি যোজনী। এটা আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম। এখন আমরা আসলে সংজ্ঞাটা দিই। এই যে জারণ সংখ্যা বা জারণ মান, সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে প্লাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে মাইনাস। ম্যাগনেসিয়াম নিরপেক্ষ ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে +2, অক্সিজেনের 2টা গ্রহণ করে হয়েছে -2। তাহলে জারণ মান বা জারণ সংখ্যার সংজ্ঞাটা যদি আমরা দিই, কোনো মৌল যৌগ গঠনকালে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। কি বলছি? কোনো মৌল যৌগ গঠনকালে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। অর্থাৎ ধাতু হইলে ত্যাগ করে প্লাস হবে, অধাতু হইলে সে গ্রহণ করে কি হবে? মাইনাস হবে। অর্থাৎ আমাদের সেটা আমার সংজ্ঞার সাথে এই এক্সাম্পলগুলো মিলছে। যেমন ম্যাগনেসিয়ামের 2টা ত্যাগ করে হয়েছে প্লাস, অক্সিজেনের 2টা গ্রহণ করে হয়েছে মাইনাস। সুতরাং এটাই তাদের জারণ মান। আশা করি জারণ সংখ্যা বা জারণ মানের সংখ্যাটা আপনারা পারছেন। এখন আসেন যোজনী। যোজনী নিয়ে আমাদের বিস্তর বেসিক আলোচনা ছিল, তারপরে আমরা সংজ্ঞাটা একটু বলে দিই।
যোজনী এক কথায় বলতে গেলে আসলে যোজনী বলতে একটা মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা প্রবণতা। তবে আমরা ফাইনালি যে সংজ্ঞাটা শিখছিলাম, কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিঃস্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা বা বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। ধাতু সমূহের ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা এবং অধাতু সমূহের ক্ষেত্রে সেই বেজোড় ইলেকট্রন সংখ্যা। এটা নিয়ে আমরা ডিটেলস বেসিক ক্লাসে আলোচনা করছিলাম। ওকে, তাইলে আমরা যোজনী এবং জারণ সংখ্যা সংজ্ঞাটা আসলে পারলাম। এখন আমি যদি আপনাদের বলি যে জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্যর যদি ব্যাপারটা বলি, জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য, জারণ সংখ্যা ও যোজনী এদের মধ্যে যদি পার্থক্য বলি, যে আপনাদের পার্থক্য লেখেন কয়েকটা। তো দেখেন তো, এক নম্বরে আমরা যে দিতে পারি একটা সংজ্ঞাটা দিয়ে দিব শর্টকাট করে, যে কোনো মৌল যৌগ গঠন করে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। এই জায়গায় এক নম্বরে দিয়ে দিব যোজনীর সংজ্ঞা। এই লম্বা সংজ্ঞাটা না দিলে আমরা শর্টকাট দিয়ে দিব যে যোজনী হলো একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা প্রবণতা। শেষ। 2 নম্বর, এই জায়গায় আমরা বলবো যে জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। কিন্তু 2 নম্বরে আমরা দিতে পারি যে জারণ যোজনী সবসময় নিরপেক্ষ পূর্ণ সংখ্যা হয়, এটা ঋণাত্মক হয় না। তো যোজনী সবসময় কি হয়? পূর্ণ সংখ্যা হয় বা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক হয়। আমরা জায়গায় ধনাত্মক হয় দিদি, এটা সবসময় ধনাত্মক হয়। এখন দেখেন তো, এটা একটা এক্সাম্পল, যেমন আপনি বলতে পারেন যে ম্যাগনেসিয়াম অক্সাইডের কথাই যদি আমরা বলি, এই জায়গায় -2, এই জায়গায় +2, কিন্তু এই জায়গায় আমার যোজনীর ক্ষেত্রে আমি যদি বলি ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, অক্সিজেনের যোজনী আসলে কি 2 এই যৌগের ক্ষেত্রে। অর্থাৎ জারণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হইতে পারে, কিন্তু যোজনী আসলে কি এই জায়গায় যে ছিল সবসময় ধনাত্মক। 4 নাম্বার, আপনারা 3 নাম্বার পার্থক্য যদি আমরা বলি যে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। স্বাভাবিক নিয়মে জারণ সংখ্যা কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী ভগ্নাংশ হয় না। সেটা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। আগে আমরা এই জন্য ধনাত্মক লিখছিলাম, এই জায়গায় পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, ভগ্নাংশ হইতে পারে এমন একটা এক্সাম্পল আমি যদি আপনাদের দেই, মনে করেন Fe2O3, হ্যাঁ Fe2O3, আমরা যদি স্বাভাবিক নিয়ম এরকম, এই জায়গায় একটা এক্সাম্পল আছে সেটা আমরা পরে পড়বো। Fe2O3 দেখেন তো, এই জায়গায় আয়রনের জারণ মান আসলে ভগ্নাংশ হবে, কিন্তু যোজনী কি হয় না? ভগ্নাংশ হতে পারে না বা হয় না। তাহলে এটা কি এই জায়গায় আমরা বলবো কি এটা ভগ্নাংশ হতে পারে? আমরা ভগ্নাংশ হয় বা হয় বলতে না, হতে পারে, কিন্তু সেটা কি ভগ্নাংশ হতে পারে না। এটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা হবে। আপনাদের নোট দেওয়া হবে, তো আমার কথা শুনেও তো লিখতে পারবেন। এখন এই জায়গায় যে আসলে প্লাস মাইনাস, আপনি এই জায়গায় আয়রনের জারণ মান নির্ণয় করতে হলে এটা ভগ্নাংশ চলে আসবে। কারণ কেমনে আসবে আমি একটু যদি বলি, Fe2, আমরা জানি আয়রনের যোজনী Fe2O3। এখন আমরা জানি অক্সিজেনের জারণ মান -2 × 3, এই অংশ যদি -6 হয়, এই অংশ হবে প্লাস, দুঃখিত আমার এই এক্সাম্পলটা Fe2O3 দিনা, এই জায়গায় +3 হয়ে যাচ্ছে। আমি ফেরোসোফোরিক অক্সাইড দিয়ে দেব Fe3O4, স্যার দুঃখিত, আগের এক্সাম্পলটা আয়রনের জারণ মান হয়েছে, আয়রনের অনেকগুলো অক্সাইড আছে। আমি যদি এইটার জারণ মান বসাই, অক্সিজেনের জারণ মান -2 × 4, এই অংশটা হবে -8। এখন দেখেন তো, আয়রনের জারণ মান যদি আমরা +2 বসাই, কি বসাই? +2, তাহলে +2 বসাইলে কি হচ্ছে? +2 × 3, দেখেন তো এটা কি হয়ে যাচ্ছে? +6, মানে আমার হওয়া উচিত ছিল +8। এখন আমি যদি জায়গায় আয়রনের জারণ মান +3ও বসাই, +3 × 3 হয়ে যাচ্ছে +9, কিন্তু আমার হওয়া লাগবে কি? +8। এই +8 হইতে হইলে এটাকে আমরা যদি x2 করি, তখন তার জারণ মানটা ভগ্নাংশ চলে আসবে, সেটা আমরা দেখবো আসলে। 4 নাম্বার আমরা বলতে পারি যে
জারণ মান শূন্য হইতে পারে, যেমন নিরপেক্ষ পরমাণু বা যেমন সোডিয়াম, এটার জারণ মান শূন্য। হাইড্রোজেন, এটার জারণ মান শূন্য, মানে সে কাউকে ইলেকট্রন দেয় না, নেয় না। মৌলিক পদার্থের জারণ মান শূন্য হয়। এই জায়গায় কিন্তু যোজনী কেবলমাত্র নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য কোনো মৌলের জারণ মান শূন্য হয় না। আমি যদি সোডিয়ামের যোজনী কত, তাইলে আপনি বলবেন এটা 1 নাম্বার গ্রুপে, এটার যোজনী হবে 281, ইলেকট্রন বিন্যাস করলে তার যোজনী হচ্ছে 1। হাইড্রোজেনেরও যোজনী 1ই হবে। তাইলে আসলে আমরা কি নিরপেক্ষ মৌলের বা যৌগের জারণ মান শূন্য হয়, অর্থাৎ জারণ সংখ্যা শূন্য হইতে পারে কিন্তু যোজনী শূন্য হয় না, কেবলমাত্র নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য হয়। আশা করি এই দুইটা টপিক আপনারা পারবেন। জারণ সংখ্যা কাকে বলে, যোজনী কাকে বলে, জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য সমূহ। তাহলে আমি মুছে ফেলি। এখন আসেন আমরা কিছু যৌগ দেওয়া আছে, এই যৌগের তারা নির্দিষ্ট করে যে মৌলগুলো বলবে এদের জারণ মান নির্ণয় করতে হবে। তাইলে এই জায়গায় আপনাকে দিতে পারে KMnO, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করেন, এই জায়গায় সালফারের জারণ মান, এই জায়গায় কার্বনের জারণ মান, এই জায়গায় আয়রনের জারণ মান নির্ণয় করেন। এখন স্যার এই জারণ মানগুলো পারতে হলে অবশ্যই আপনাকে আমার বেসিক 1 ক্লাস দেখা লাগবে। বেসিক 1 ক্লাস দেখলে ওই জায়গায় ক্ষার ধাতুর জারণ মান +1, মৃৎকার ধাতুর জারণ মান +2, অ্যালুমিনিয়ামের জারণ মান +3, অক্সিজেনের জারণ মান -2, এই যে আমাদের কয়েকটা বিষয় ছিল সেটা জানা লাগে। তাইলে চলেন আমরা এই জায়গায় জারণ মানটা আসলে নির্ণয় করি। আপনাকে যদি বলে যে KMnO4, Mn এর জারণ মান কত, এগুলো আপনার ছোট ছোট প্রশ্নে আসে, জারণ মান কত। তাইলে আপনি ধরবেন যে দড়ি Mn এর জারণ মান সমান x হবে। এখন একটু আগে আমি বলছিলাম যে স্যার KMnO4, এই যেটা নিরপেক্ষ যৌগ, এটার কোনো আধান নাই, আধান নাই না থাকলে এটার জারণ মান শূন্য হয়, টোটাল জারণ মান কি শূন্য হয়। বা এখন আমরা জারণ মান বসাই, ওই যে স্যার 1 নাম্বার গ্রুপ পটাশিয়াম, লিনা কে রুবি ছেঁচে ফেলেছে, কে মানে পটাশিয়াম 1 নাম্বার গ্রুপ, তার জারণ মান +1, +1 × 1, মানে এই জায়গায় পটাশিয়াম একটা প্লাস, ম্যাঙ্গানিজের জারণ মান ধরছি x × 1, আমি দিলেও দিতে পারি, যেটাতে ম্যাঙ্গানিজ একটাই আছে, প্লাস অক্সিজেনের জারণ মান -2 মুখস্থ × 4 সমান কি 0। তাহলে আমার কি হয়েছে দেখেন তো, +2 + x - 8 = 0। তাহলে কি হচ্ছে দেখেন তো, বা x - 6 = 0 বা x সমান +6। অতএব Mn এর জারণ মান, Mn এর জারণ মান সমান +6। আমরা জারণ মান লেখার সময় এইভাবে প্লাস থাকলেও প্লাসটা লিখে দিব, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ মান +6। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন আমরা আরেকটা করি। এই জায়গায় দেখেন ওই যে সোডিয়াম টেট্রাথায়োনেট, যদি আমরা এই অংশটা যদি করি, Na2S4O6 যৌগে আপনাকে যদি বলে S এর জারণ মান কত, জারণ মান কত, আমরা একটু শর্টকাট করে ফেলি। আপনারা লিঙ্গুষ্ট তো ধরতেই পারবেন, আমরা একটু শর্টকাট করে ফেলি যে Na2S4O6, বলেন তো এটা কি আধান না নিরপেক্ষ যৌগ? নিরপেক্ষ যৌগ। তো নিরপেক্ষ যৌগের জারণ মান কি হয়? শূন্য হয়। এখন আমরা সোডিয়াম কয় নাম্বার গ্রুপের? 1 নাম্বার গ্রুপে, +1 × 2, আমরা এটা ধরবো এস এর জারণ মান ধরবো কি x, তাহলে x × কি হচ্ছে স্যার, x × 4 প্লাস -2 × 6 = 0 বা +2 + 4x - 12 = 0। তাহলে কি হচ্ছে স্যার, 4x - 10 = 0 বা আমি যদি 4x সমান লিখি তাহলে 10 বা x সমান 10/4। 10/4 দিলে আসলে কি হচ্ছে আমাদের 5/2, 2.5 হবে, সমস্যা কি। তাইলে আসলে এটা আমাদের হচ্ছে 5/2 মানে 2.5। অর্থাৎ এই জায়গায় এস এর জারণ মান হতে, এস এর জারণ মান সমান +2.5। স্যার এটা প্রচলিত নিয়মে, আমি একটা জিনিস দেখেন, এটা নিয়ে একটু ঝামেলা আছে
যে এই জায়গায় কিন্তু আমরা প্রচলিত নিয়মে সালফারের জারণ মানটা বের করছি। আপনাদের অনার্সের যে দ্বিতীয় বর্ষের কোর্স এটা আপনি এইভাবে করলে হবে। ইন্টারমিডিয়েট অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি টেস্ট অথবা মেডিকেল বুয়েট এক্সামে এগুলা একাধিক জারণ মান দিয়ে দিয়ে তখন আসলে ওই জায়গায় সালফারের জারণ মানটা আসলে কি হয়, তখন সালফারের জারণ মান হয়ে যায় +5 হয়ে যায়। কেমনে হয় +5 সেটা আমি বলতেছি। তবে আপনাদের অনার্সের যারা আছেন বা এসএসসি লেভেলে আসলে আপনারা ওই বা নর্মালি যখন বলে যে এর জারণ মানটা নির্ণয় করেন, আপনারা প্রচলিত নিয়মে দিলেই হবে, অর্থাৎ সালফারের জারণ মান 2.5। আসলে তখন কি হয়, এই অ্যাডমিশন টেস্ট বা একটু গভীরে গেলে এই জায়গায় এটা গাঠনিক সংকেত লিখতে হয়। গাঠনিক সংকেত লেখার পরে দেখা যায় এই সালফার দুইটা তাদের নিজেদের মধ্যে দুইটা সালফার বন্ধন গঠন করে, দুইটা সমযোজী বন্ধন গঠন করে, তখন দুইটা সালফারের যোজনী হয়ে যায় 0, বাকি দুইটা থাকে। তাহলে ওই জায়গায় x ধরলে তখন তার মান আসবে 5। তাহলে আমার সিলেবাসে এটা প্রয়োজন নাই, অনার্স ফার্স্ট ইয়ারের কোর্স এটা এরকম প্রচলিত নিয়মে করে দিলেই হয়। এখন আসেন বাইকার্বনেট, সেম নিয়ম, সেম আমরা একসাথে করে ফেলি। আমি এই অংশটা একটু আলাদা করে ফেলি। আচ্ছা, এই জায়গায় যদি আমরা বাইকার্বনেটের কার্বনের জারণ মান বের করতে বলতে HCO3-, এখন আপনি এই জায়গায় কি করবেন, ধরে নেবেন যে এত মনে করি কার্বনের জারণ মান সমান x। তাইলে এখন দেখেন তো বাইকার্বনেট আসলে কি নিরপেক্ষ যৌগ? বাইকার্বনেট কি আসলে কি নিরপেক্ষ যৌগ স্যার? না, বাইকার্বনেট আসলে নিরপেক্ষ যৌগ না, এটা আদান আছে। তখন আপনাকে কি করতে হবে জানেন, যে যদি বলে যে কার্বনের জারণ মান, আপনি নেবেন HCO3 সমান -1, এই কথাটা লিখতে হবে। কারণ আমরা জানি কোনো আদানের কোনো যৌগমূলকের বা আয়নের জারণ মান তাদের আদানের সমান। এই জায়গায় 1 দেয় নাই, কিন্তু আসলে মাইনাস মানে কি -1। এখন দেখেন বা হাইড্রোজেনের জারণ মান আসলে আমরা কার্বনের তো x ধরবো, হাইড্রোজেনের জারণ মান +1 × 1 + x +-2 × 3 সমান -1। এখন আসলে এটাকে যোগ বিয়োগ করলে আসলে কি হচ্ছে দেখেন তো, +1 + x -6 = -1। এখন আপনি এটাকে ক্যালকুলেশন করে ফেলবেন। আমার মনে হয় এই জায়গায় যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এই জায়গায় হবে -5, এদিকে x -5 সমান -1। এখন আমি যদি এটাকে একটু বা দিয়ে এই জায়গায় লিখে ফেলি, বা x সমান -1 আর এদিকে -5 এদিকে গেলে প্লাস হয়ে যাবে +4, অর্থাৎ কার্বনের জারণ মান, অতএব C এর জারণ মান +4। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই জায়গায় ব্যতিক্রমটা কোন জায়গায়, যে কোনো এই জায়গায় যদি -2 থাকতো আমি -2 দিতাম, +3 থাকলে +3 দিতাম, অর্থাৎ আদানটা লেখা লাগবে। নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হবে, কিন্তু কোনো আদানের জারণ কোনো যৌগমূলক বা আয়নের জারণ মান হবে তাদের আদানের সমান। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা যৌগ আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড বা ফেরিসায়ানাইড আমরা পড়ছি, এইগুলা ইন্টারমিডিয়েট লেভেল এটা বিকারক হিসেবে ব্যবহার করা হইতো। আচ্ছা যাই হোক, আমি যৌগের নাম জানাটা আমার এই জায়গায় মানে মূল বিষয় না। আমি এই জায়গায় আয়রনের জারণ মান, এটা একটা জটিল আয়ন, তো এই জায়গায় আয়রনের জারণ মানটা আমাকে নির্ণয় করতে বলতে পারে। তো দেখেন K4Fe(CN6) থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি এই জায়গায় আয়রনের জারণ মান নির্ণয় করতে বলবে। তা আপনি বলবেন যে দড়ি সেম Fe এর জারণ মান সেম নিয়মে সমান x, সেম কথা। দেখেন তো এটা কিন্তু কোনো আদান আছে কিনা, এটার কোনো আদান নাই। তাহলে আদান না থাকলে এটা টোটাল জারণ মান 0ই হবে। K4Fe(CN6) = 0। তাহলে পটাশিয়ামের জারণ মান +1, 1 নম্বর গ্রুপ, +1 × 4 প্লাস, এই জায়গায় আমরা আসলে গুণ ব্র্যাকেট মানে গুণ নির্ণয় করে, গুণ তাহলে এটা প্লাস হবে। আয়রনের জারণ মান দিলাম x প্লাস -1 × 6। এখন আপনি এটা জানেন কিনা, হ্যাঁ ওই যে স্যার আমাদের বেসিক ক্লাসে ছিল যৌগমূলক সায়ানাইডের জারণ মান হলো -1, এই CN এর জারণ মান সমান হলো -1, সায়ানাইডের জারণ মান হলো -1, কারণ আমরা এটা সংকেত লিখি এরকম CN-, যৌগমূলকের জারণ মান তাদের আদানের সমান, এই জন্য এই জায়গায় আমি -1 লিখছি। -1 × 6 = 0। তো দেখেন তো
+4 + x - 6 = 0, x - 2 = 0 বা x সমান কি হচ্ছে +2। অতএব এখানে আয়রনের জারণ মান সমান +2। আশা করি বুঝতে পারছেন। আমরা জানি আয়রনের জারণ মান +2 অথবা +3 হয়। দেখেন তো এগুলা পারবেন কিনা। আচ্ছা, তাইলে আমরা জারণ মান নির্ণয় করা পারছি। যোজনী জারণ সংখ্যা তাদের মধ্যে পার্থক্য, যে কোনো কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয়। এখন আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, এখন আমরা আসলে একটা সিম্পল সংজ্ঞা দিয়ে, সিম্পল একটা বিক্রিয়ার মাধ্যমে, যে জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, এই যে নিচের যেটা এরকম একটা যে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটছে, এগুলো আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। এখন আমরা একটু আনার কারণটা হইলো যে আমাদের ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন করতে হইলে, অর্থাৎ জটিল যে টপিকটা আছে এই অংশটা আমার পারা লাগবে, সেজন্য আসলে আমি এই টপিকটা এই জায়গায় আনছি। তাইলে আমরা কি কি পড়লাম? জারণ সংখ্যা, যোজনীর মধ্যে পার্থক্য পড়ে ফেলছি, জারণ মান নির্ণয় পড়ে ফেলছি। এখন জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক বিজারক এবং এই বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে কি না, আমি এই বিক্রিয়ার মাধ্যমে আসলে এই তিনটা টপিকে আসলে শেষ করে ফেলবো এই বিক্রিয়ার মাধ্যমে। এইটা প্রশ্ন এরকম হবে যে এরকম একটা বিক্রিয়া দিয়ে আপনাকে বলতে হবে যে প্রদত্ত বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে কি না। এই জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা এই জিনিসটা বোঝার জন্য আমাকে দুইটা জিনিস নোট জানা লাগে আর কি। যে জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, আর একটা হবে জারণ মান কমলে হয় বিজারণ বিক্রিয়া। আপনারা শুধু এই লাইনটা একটু মনে রাখবেন, বিজারণ বিক্রিয়া। জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, জারণ মান কমলে হয় বিজারণ বিক্রিয়া। এখন আমি দেখাইবো এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা। দেখেন স্যার, একটা পারলে এই টাইপের একাধিক 5, 7টা 10টা যা দিবেন তাই আপনি পারবেন। তাহলে দেখেন, জিঙ্ক প্লাস কপার সালফেট সমান কি হবে? এই জায়গাটা প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা জানি জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে, তাহলে জায়গায় হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কি কপার। এখন আমার এই জায়গায় প্রথম কাজটা কি? এই প্রথম কাজটা হইলো এই যে বিক্রিয়াটা আপনাকে দিবে এটার জারণ মান বসানো। এখন এই জারণ মান বসানোর ক্ষেত্রে আমাদের বেসিক নিয়মটা লাগবে। আমরা জানি নিরপেক্ষ কোনো মৌল বা যৌগের জারণ মান 0, মানে এই কপার কাউকে ইলেকট্রন দেয়ও নাই নেয়ও নাই, তাই তার জারণ মান 0। এই জায়গায় জিঙ্কের জারণ মানও 0। এখন আসেন, আমরা যে জারণ বিজারণ বা জারণ মান মুখস্থ করছিলাম, এই জায়গায় কিন্তু কপার এবং জিঙ্ক ছিল না, আমাদের ক্ষার ধাতু মৃৎকার ধাতু ছিল। কিন্তু এই জায়গায় আমরা সালফেট -2, আমি বেসিক 2 ক্লাসে আপনাদের মুখস্থ করাইছিলাম না, বেসিক 1 ক্লাসেই -2। তো এই অংশ যদি -2, এটার জারণ মান হয়ে যাচ্ছে কি +2। এটার জারণ মান যদি হয় -2, তো এটা হয়ে যাচ্ছে কি +2। অর্থাৎ আমরা এই সালফেটের সাহায্যে এর জারণ মানটা বুঝতে পারছি। এখন আপনারা একটু দেখেন তো স্যার, এই জায়গায় জিঙ্কের জারণ মান 0 থেকে +2 হয়েছে, বাড়ছে না কমছে? জিঙ্কের জারণ মান 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ বাড়ছে। এই জায়গায় কপারের জারণ মান +2 থেকে 0 হয়েছে, এই জায়গায় তার জারণ মান কমছে। আমরা তো বলছিলাম যে জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, অর্থাৎ আমরা এই জায়গায় লিখবো, আমার বোর্ডটা একটু নড়াচড়া করতেছে, জারণ মানে জারিত, আর এই জায়গায় জারণ মান কমছে, কমলে হয় বিজারণ, বিজারণ মানে বিজারিত। এখন আপনার প্রশ্ন রয়েছে স্যার জারণ কাকে বলে? যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে, জারণ মানে সারণ, আমরা এইভাবে মনে রাখতে পারি, সারণ সারা কি সারা? ইলেকট্রন ছাড়া। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে অথবা ইলেকট্রনের ছাড়া ঘটে সেটাকে আসলে জারণ বিক্রিয়া বলে। আমরা এইদিকে যাচ্ছি না। যার জারণ মান বৃদ্ধি পাবে সে জারিত হয়েছে, আর যার জারণ মান হ্রাস পাবে সে বিজারিত হয়েছে। এখন দেখেন তো এই জায়গায় সালফেট আসলে দর্শকের, সেই জায়গায় বিক্রিয়ায় অংশগ্রহণ
করে নাই, অর্থাৎ তার জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। এখন আমরা আসলে লিখবো যে জারণ অর্ধ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ কার করছে? বিক্রিয়কের জিঙ্কের জারণ মান 0, উৎপাদে +2। উৎপাদে +2। দেখেন তো 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। আমি চাইলে এটারে প্লাস দিয়ে এইদিকেও লিখতে পারতাম। তাইলে আমরা বলতেছি যে বিক্রিয়কে 0 ছিল, উৎপাদে +2 হয়েছে, 0 থেকে +2 হয়েছে মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখন আসেন বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন বলেন তো বিজারণ কার করছে? কপারের করছিল। তো বিক্রিয়কে কপারের জারণ মান কত? +2। খালি জায়গা রাখলে উৎপাদে কি হয়? 0। দেখুন তো +2 থেকে 0 হয়েছে, এর মানে সে কি করছে? ইলেকট্রন +2 থেকে 0 হইতে হলে মানে নিরপেক্ষ হইতে হলে সে 2টা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। এই তো স্যার। অতএব বলা যায় প্রদত্ত বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে। আমি যদি এটাকে যোগ করতে চাইতাম, এই বিক্রিয়াটাকে যদি আমি যোগ করি, তো ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে, জিঙ্ক প্লাস Cu2 প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। দেখেন এই জায়গায় জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, কপার +2 থেকে 0 হয়েছে, তার জারণ করছে, তার বিজারণ করছে। এখন এটা আমরা আসলে এই সংজ্ঞাগুলো, যে জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে। সুতরাং আমার মনে হয় সংজ্ঞাটা লিখতে হবে না। যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে, যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। পারবো। এখন জারক ও বিজারক আপনি এইভাবে মনে রাখবেন। জারণ মানে জারিত, আর যে জারিত হয় সে বিজারক। তো এই বিক্রিয়ায় যে জারিত হয় সে বিজারক, অর্থাৎ এই বিক্রিয়ায় জিঙ্ক বিজারক, এই বিক্রিয়ায় জিঙ্ক বিজারক। এখন বলেন তো এই জায়গায় কপার বিজারিত হয়েছে, যে বিজারিত হয় সে জারক। স্যার একটা প্রশ্ন আসতে পারে যে কোনটা জারক? এই জায়গায় কিন্তু শুধু Cu2+ না, এই টোটাল যৌগটাকে আমাকে বলতে হবে। এই জায়গায় যদি শুধু জিঙ্ক না থেকে জিঙ্ক সালফেট থাকতো, তাহলে আমি টোটাল যৌগটাকেই বলতাম। তাইলে এই জায়গায় বিজারিত হয়েছে, যে বিজারিত হয় সে কি? জারক, অর্থাৎ এই জায়গায় কপার সালফেট হইল জারক। তো এই প্রদত্ত বিক্রিয়া আমরা জিঙ্ক পাইছি বিজারক, এবং কপার সালফেট যৌগটা হচ্ছে জারক। শুধু Cu2+ বললে হবে না, কারণ বলতে পারেন যে স্যার বিজারিত হইল Cu2+, এই Cu2+ হইতে আমার সালফেটের অবদান আছে। খালি কপার যদি থাকতো তো সে 0 হইতো, কপার সালফেট অবস্থায় ছিল বিদায় সে Cu2+ হয়েছে। এত কিছু বলা লাগবে না, যে আমার এই টোটাল যৌগটাকে আসলে আমি কি বলবো? জারক বলবো। যে বিজারিত হবে এই যৌগটাকে বলা হবে কি? জারক। তাইলে আশা করি আপনি জারক বিজারকের সংজ্ঞাও পারবেন। এখন আসেন এই বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা। এটা যদিও আপনাদের সিলেবাসে আসে না, তবে আমি একটু বলে দিই আসলে এই বিক্রিয়ার প্যাটার্নগুলা। যে আমরা যদি বলতাম এসএসসির নিয়মে, যে প্রদত্ত বিক্রিয়াতে দেখা যায় বিক্রিয়কের জিঙ্কের জারণ মান 0, উৎপাদে +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পাইছে। এক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। অপরপক্ষে বিক্রিয়কে কপারের জারণ মান +2 এবং উৎপাদে 0, অর্থাৎ কপারের জারণ মান হ্রাস পাইছে। এক্ষেত্রে কপার ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। অতএব বলা যায় প্রদত্ত বিক্রিয়া জারণ বিজারণ কি করছে? যুগপৎ ঘটছে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন।